নমস্কার, CNN 24-এর পক্ষে আমি পাতলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে এমন এক ব্যক্তিত্ব রয়েছেন যিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যার সাংস্কৃতিক অঙ্গনে একটা অবদান রয়েছে সামাজিক ক্ষেত্রে, এবং সর্বোপরি তিনি রাজনীতির অন্যতম এক ব্যক্তিত্ব। এমন এক পরিবার থেকে তিনি আজ রাজ্যসভার সাংসদ হয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয়, সবার প্রিয় কনাদ পুরকায়স্থ। আমরা কনাদদাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিও। নমস্কার কনাদদা। নমস্কার। তো এই শুরুতেই বলবো যে সময়টা আপনার অত্যন্ত ভালো চলছে। আপনি নির্বাচিত হওয়ার পরপরই আমরা দেখলাম এই শিলচর মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশনে উন্নীত, এবং কর্পোরেশনের ফিতাটা আপনি কাটলেন। কি বলবেন এই যে গোটা বিষয়টা নিয়ে? দেখো, প্রথমে আমি CNN 24x7 চ্যানেলের প্রত্যেক দর্শককে আমি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনি যে কথাটা বললেন যে সময় ভালো চলছে, দেখুন, একটা কথা আমি যতটুকু বুঝি বা আমার জীবনের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি পেয়েছি, যে সময় ভালো খারাপ নিজের কাজের মাধ্যমে সেটা রূপান্তরিত হয়। তো স্বাভাবিকভাবে আজকের দিনে যে কথাটা আপনি বললেন, শিলচর মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশনে উন্নীত করা, সেটা শুধু আমার ভালো সময়ের কথা বললে হবে না, সেটা মনে করি যে আমাদের সমগ্র বরাকবাসী, সমগ্র দেশের কাছে একটা ভালো সময়। কারণ দীর্ঘদিন পর রাজনৈতিক এক কি বলবো যে বঞ্চনার পর এমন এক মুহূর্তে, কালখণ্ডে এসে আমরা পৌঁছেছি, যেখানে আজকে ভারতীয় জনতা পার্টির মতো দল আজকে দেশের শাসন ক্ষমতায় রয়েছে। আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি আজকে আমাদের দেশকে আজকে নেতৃত্ব দিচ্ছেন। মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যকে আজকে নেতৃত্ব দিচ্ছেন, এবং তাদের সুশাসনের ফসল হচ্ছে আজকের দিনে বরাক উপত্যকায় যেসব প্রাপ্তি ঘটছে, যেটা আজ থেকে হয়তো 15 বছর আগে বা 10 বছর আগে আমরা কল্পনা করতে পারিনি, সেটা আমি বলবো। তাই ভালো সময় আমার নয়, সমগ্র বরাকবাসীর ভালো সময় এর জন্যে যে আজকের দিনে শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি রয়েছে। রাজনৈতিক বঞ্চনার কথা বলছেন আপনি। রাজনৈতিক বঞ্চনার কথা যদি আমরা বলি, তাহলে যে কালটা ধরে আপনি কথা বলছেন, আমরা দেখেছি সেই তরুণ গগৈ এবং সন্তোষ মোহন দেবের সময় সেই NBCCর প্রজেক্ট শিলচরে আনার পর তার কিভাবে কর্তন করা হয়েছিল। আসাম বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে আরেকটা বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, সেটারও দাবির প্রেক্ষিতে তার পরবর্তীতে আরেকটা সড়ক নির্মাণ। সেই বঞ্চনার পরবর্তী সময়ে আজকের দিনে বলছেন আপনি একটা উত্তরণের দিক দেখছে বরাক। কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় রয়ে গেছে, যেখানে ভূতল পরিবহন মন্ত্রী কেন্দ্রের বলছেন যে আগামী 2 বছরের মধ্যে উত্তর পূর্বের রাস্তা আমেরিকার রাস্তার মতো হয়ে যাবে। এক্ষেত্রে আজকের দিনে যে এখানে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কথা আপনি জানেন, বন্ধ ছিল কিছুদিন, রেল যোগাযোগ বন্ধ ছিল, 6 নম্বর জাতীয় সড়ক বন্ধ প্রায়, গ্যামন সেতু, এখানে হারাং সেতু ইত্যাদি, বিমানের ভাড়া প্রায় 20,000 টাকা। এক্ষেত্রে উন্নয়নের যে কথাটা আপনি বলছেন, দিশাটা কি? দেখুন, একটা কথা আমি বলি, যে আপনি যে কথাটা এখানে বললেন,
যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর বরাক উপত্যকায় পরিকাঠামোগত উন্নয়নে যা কিছু প্রাপ্তি আমাদের ঘটেছে তার জন্য কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হয়নি। এটাই পার্থক্য। কারণ বিগত দিনে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানে অন্যান্য যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং দীর্ঘদিন আন্দোলনের পর তারপর কিছু আমাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটেছে। আজকে যে কথাটা একটু আগে বললেন যে যোগাযোগের কথাটা যেটা আপনি উত্থাপন করলেন যে আমাদের মহাসড়কের কথা, মহাসড়ক কিন্তু আমাদের আন্দোলন করে আনতে হয়নি। আপনাদের হয়তো মনে আছে কথাটা, অটল বিহারী বাজপেয়ীজির সরকার ছিল এবং সেই সরকার এর জন্য বরাক উপত্যকাকে গুরুত্ব দিয়েছে কারণ অটল বিহারী বাজপেয়ী বরাক উপত্যকার সাথে তার একটা আত্মিক সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে আমরা দেখেছি বরাক উপত্যকায় বিভিন্ন সমস্যায় উনি নিজে এসে বরাক উপত্যকায় উনি এসেছেন, সেটাকে প্রত্যক্ষ করেছেন, সেই সব সমস্যা নিয়ে দিল্লিতে উনি এসব কথাবার্তা উঠিয়েছেন। তো স্বাভাবিকভাবে বরাক উপত্যকায় যে মহাসড়ক যখন আমাদের প্রাপ্তি ঘটে তখন আমার পিতা শ্রী গোবিন্দপুর কায়স্থ, ওনার সাথে আপনারা জানেন যে অটল বিহারী বাজপেয়ীজির খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং যেদিন বরাক মহাসড়ক ঘোষণা হয় তার দুদিন আগে আমার যতটুকু মনে আছে যে মহাসড়ক প্রথম ছিল সেটা শদিয়া থেকে সেটা সৌরাষ্ট্র হওয়ার কথা ছিল এবং অটলজি নিজে বাবাকে ডাকলেন এবং ডেকে বললেন যে पुरकायस्थ जी आपका इसके बारे में आपका कोई सुझाव है तो आप दे सकते हैं। তো বাবা তখন ওনাকে একটা কথাই বললেন যে আপনি অনেকবার বরাক উপত্যকায় গেছেন এবং বরাক উপত্যকার যোগাযোগ যে ব্যবস্থা সেটা সম্পর্কে আপনিও ওয়াকিবহ। তো আপনার কাছে এটাই আমার অনুরোধ থাকবে যে মহাসড়কে যদি আমাদের বরাক উপত্যকাকে বা দক্ষিণ আসামকে যদি জুড়ে দেওয়া যায় এবং সেই এক কথাতে পরবর্তীতে যখন আমরা দেখলাম ঘোষণা হলো তখন শিলচর থেকে সৌরাষ্ট্র আমাদের প্রাপ্তি ঘটল। তো যে কথাটা আপনি এখানে বলছিলেন যে এখানে যোগাযোগের ক্ষেত্রে রেল বন্ধ হয়ে যায়, বিমান ভাড়া বেড়ে গেছে ইদানিংকালে যে ঘটনা হয়েছে, দেখুন প্রাকৃতিক কিছু সমস্যা রয়েছে যেটার উপরে কারো হাত নেই। টেকনোলজি যদিও আপডেটেড হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টেকনোলজি অসহায় হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের সময়, ম্যানমেডও কিছু সময় থাকে। ঠিক। তো ঘটনা হচ্ছে যে আজকের দিনে এই যে আমাদের ট্রেন লাইনে যেটা কিছুদিন আগে 23 তারিখে হয়তো সেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপর কিছুদিন আমাদেরকে ট্রেন যাতায়াত আমাদের বন্ধ করতে হয়েছে এবং আপনারা এও দেখেছেন আমি গত 23 তারিখে যখন আমি দিল্লি গিয়েছিলাম তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছিলাম যে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সাথে দেখা করার এবং সৌভাগ্যবশত তার সাথে আমার দেখা হয়েছে এবং যেটা অনেক দিনের আমাদের একটা এখানে একটা দাবি ছিল যে একটা বিকল্প রেলপথ লঙ্কা থেকে আমাদের চন্দ্রনাথপুর যে রেলপথ যেটা আছে, তো এ সম্পর্কে আমি ওনার সাথে আমি কথা বলেছি এবং তার কাছে আমি তুলে ধরে যুক্তি দিয়ে আমি তুলে ধরেছি যে লামডিং থেকে আমাদের এখন যেটা রেল লাইন যেটা চলছে সেটা সিঙ্গল গজ লাইন, একটা লাইন আছে, যার জন্যে আমাদের কাছে কোনো অল্টারনেটিভ না থাকাতে আমাদের এই সমস্যা আমাদের বিশেষ করে যখন আমাদের বর্ষার মরশুম আছে তখন আমাদের এটাকে ইয়ে করতে হয়। তো ওনাকে আমি বলেছি এবং ওনার কথায় আমি সত্যিকার অর্থে খুবই আমি আনন্দিত হয়েছি এবং আশা আমার জেগেছে যে আগামী হয়তো 6-7 মাসের ভেতরে এটার ব্যাপারে একটা ভালো খবর আসবে। বৈষ্ণব মহাশয়ের সঙ্গে যখন আপনার কথা হয় এই কাজটা কত দূরে গিয়েছে? শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা যে বিকল্প সেটা দেখুন যে সেটা রেলপথ বিকল্প সেটা ফিল্ড সার্ভে শেষ হয়ে গেছে, এখন এটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট এটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলে তারপর সেটা ফিজিক্যাল এক্সিকিউশন যেটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। তো মোটামুটি এটা অনেকটাই এগিয়েছে
অনেকটাই এগিয়েছে এবং আমার মানে লক্ষ্য থাকবে এটাই যে অন্ততপক্ষে যোগাযোগের ক্ষেত্রে যাতে বরাক উপত্যকা দক্ষিণ আসামের সাথে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর, যারা অনেকটাই আমাদের এই বরাক উপত্যকার উপর দিয়ে তাদের যোগাযোগের বিশেষ মানে মাধ্যম আমরা বলতে পারি। তো তার জন্যে এই যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায় সে ব্যাপারে আমার দৃষ্টি আমি রাখবো। না, সেটা অবশ্যই আমরাও দেখতে পাচ্ছি, কারণ ভারতমালার বেশ কয়েকটি কাজ এখানে চলছে এবং হাই স্পিড ন্যাশনাল হাইওয়ে যেটা শিলচর থেকে পাঁচগ্রাম থেকে শিলং পর্যন্ত, সেটার কাজও হয়তো ইতিমধ্যে শুরু হয়ে যাবে। কিন্তু একটা কথা, এখানে যেহেতু বঞ্চনার কথা নিয়ে আলোচনা হচ্ছে, বিগত সরকারের আমলে অর্থাৎ বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মার সরকার চলছে, রাজ্য সরকার, কিন্তু তার আগের সরকারের সময় বা পরবর্তীতে যখন সর্বানন্দ বা সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী হন, সে সময় বেশ কিছু প্রজেক্ট বরাক উপত্যকার জন্য তিনি ঘোষণা করেছিলেন বা রাজ্য সরকার ঘোষণা করেছিল। যেমন লজিস্টিক পার্ক একটা আছে, এখানে চিড়িয়াখানার কথা বলা হয়েছিল, মিউজিয়ামের কথা বলা হয়েছিল, বিবেকানন্দ রিসার্চ সেন্টার, প্ল্যানেটোরিয়াম, এই ধরনের 6-7টা প্রজেক্টের কথা বলা হয়েছিল। কিন্তু আজকের দিনে এই সব কটা প্রজেক্টই প্রায় 20 চলে। এখানেও তো রাজ্য বিজেপি সরকার বা কেন্দ্র বিজেপি সরকার বরাককে বঞ্চনা করছে। না দেখুন, মানে 100 বছরের ইতিহাস শাসন ক্ষমতায় থাকা একটি দল, সেটা প্রায় 55-60 বছরের যে বঞ্চনা যেটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, আর তার সাথে যদি তুলনা করি তাহলে মাত্র 10 বছরও পুরো হয়নি একটা সরকার, সেটার কার্যকলাপ নিয়ে যদি আমরা বঞ্চনা বলে সেটাকে আখ্যায়িত করে দিই তাহলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু একটা কথা আমি এখানে আপনার সাথে আমি এখানে উল্লেখ করব যে আমাদের মনে আছে যে ব্রডগজ যখন এই ব্রডগজের প্রজেক্ট যখন হাতে নেওয়া হয় 1996 সালে এইচ.ডি. দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন শিলান্যাস হয়েছিল। এবং এটাও আমরা দেখেছি যে ব্রডগজের যখন শিলান্যাস হয়েছিল তখন এটা তৎকালীন যিনি এখানের সাংসদ ছিলেন তার মন্তব্য ছিল এটা ব্রডগজের মহাধাপ্পা, এরকম এসেছিল। ঠিক আছে, মহাসড়ক নয়, এটা মহাধাপ্পা। এবং ব্রডগজ আপনার হয়তো মনে আছে যে এই গজ কনভার্সনের জন্য আমাদেরকে 18 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং আজকের দিনে মহাসড়কের ক্ষেত্রেও তাই, কারণ এখানে রিজার্ভ ফরেস্ট করে, হ্যাঁ সেটাই বলছি আমি। মহাসড়কের কাজ আটকে দেওয়া হলো যে এখানে রিজার্ভ ফরেস্ট এখানে ক্লিয়ারেন্সের ব্যাপার নিয়ে সেটাকে আটকে রাখা হলো। ব্রডগজেরও বিভিন্ন এটার মানে কি বলবো যে একটা কারুকার্য করা হয়েছে যাতে ব্রডগজটা যাতে তাড়াতাড়ি যাতে এখানে না হয় সেটারও চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সৌভাগ্যবান যে মাননীয় নরেন্দ্র মোদীজি আসার পর আজকে দেখলাম যে কাজে 18 বছর যেটাকে আটকে রাখা হয়, 17 বছর আটকে রাখা হয়েছিল, 1 বছরে সেটা কনভার্সন হয়ে আমরা এই যে প্রজেক্টগুলো ঘোষণা করা হয়েছিল, আমরা কি আশা করতে পারি আপনার হাত দিয়ে এই প্রজেক্টগুলো আবার এখানে আমরা আশার আলো দেখতে পারবো? নিশ্চয়ই। এট প্রেজেন্ট এই প্রজেক্টের স্ট্যাটাস কি আছে আমার জানা নেই। আমি এটা নিয়ে অবশ্যই আমি খোঁজ নেব এবং খোঁজ নিয়ে সেটা আগামীতে কিভাবে এখানে সেটা মানে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে অবশ্যই আমি এইভাবে চেষ্টা করব। বঞ্চনার কথা যখন আমরা বলছি, ব্যক্তিগতভাবে আপনি প্রায় 40 বছর থেকে রাজনীতি করছেন, আমি যদি ভুল না হয় 37 বছর থেকে আমি সরাসরি রাজনীতিতে যুক্ত। এক্ষেত্রে বারবার আপনি বঞ্চনার শিকার হয়েছেন বলবো আমি। আপনি চেয়েছিলেন, পাননি অনেকবারই, এবং না চাইতেই বলবো না, সেই আপনার দল যথেষ্ট সম্মান দিয়েছে, আজকে রাজ্যসভার সাংসদ আপনি। এই প্রাপ্তি এবং এই বঞ্চনা নিয়ে আপনার বক্তব্য কি বা আপনার কি অনুভূতি সেটা আমরা জানি। আপনি যে কথাটা বলছেন বঞ্চনা, আমি সেটাকে সেইভাবে বঞ্চনা বলবো না আমি, কারণ সেটা ঠিক কথা। আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ আমি নিয়েছিলাম 1988 সালে। তারপরে আমি দলের বিভিন্ন পদে আমি কাজ করেছি, বিভিন্ন দায়িত্ব দল আমাকে দিয়েছে।
এবং সেই দল কাজ আমি করেছি। হ্যাঁ, আমি রাজনীতি যেহেতু আমি করি, স্বাভাবিকভাবে আমারও মনে সুপ্ত বাসনা ছিল এবং সেই সুপ্ত বাসনা আমি সময়ে সময়ে আমি ব্যক্ত করেছি। 2011-তে ব্যক্ত করেছি, আমি 16-তে ব্যক্ত করেছি, 21-এ ব্যক্ত করেছি। কিন্তু এই বাসনা ব্যক্ত করার পর সেটা দল হয়তো সেটা চিন্তা করেছে যে বিধায়ক হিসাবে হয়তো আমাকে না দেখে সাংসদ হিসাবে দেখবে, সেটা হয়তো দলের চিন্তা ছিল। এবং আজকের দিনে আমি খুশি যে দল যে দায়িত্ব আমাকে দিয়েছে, এতদিন আমি সংগঠনের কাজ করেছি, সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চিন্তাধারা নিয়ে আমি কাজ করেছি। আজকের দিনে দল আমাকে জনপ্রতিনিধি হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে। তো আমার প্রচেষ্টা এটাই থাকবে, দল যে বিশ্বাস নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি আমার কাজের মাধ্যমে সেই বিশ্বাসটুকুকে বজায় রেখে আমি দলকে সেই সম্মান আমি দেব। আপনি যে পরিবার থেকে বিলং করেন, কবীন্দ্রপুর কায়স্থ, একটা নাম বললেই সবার প্রায় শ্রদ্ধায় মাথা নড়ে আসে। এবং ওনাদের রাজনীতির সময় আমরা দেখেছি একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি ছিল, যে রাজনীতি অন্য দলের প্রতিও ছিল, নিজেদের দলের সদস্যদের পাশাপাশি অন্য দলের রাজনীতি, অন্য দলের যারা জনপ্রতিনিধি বা যারা ছিলেন তাদের প্রতি ছিল। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু এই ধরনের রাজনীতি আমরা বিশেষ করে কবীন্দ্রপুর কায়স্থের সঙ্গে সন্তোষ মোহন দেবের রাজনৈতিক মতবিরোধ ছিল অবশ্যই, কিন্তু একটা সময় তারা যথেষ্ট ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বিমলাংশু রায়, দীপক ভট্টাচার্য, এদেরকে আমরা দেখেছি, প্রবাসী মজুমদার, এদেরকে আমরা দেখেছি। কিন্তু আজকের দিনে সেই সৌহার্দ্যপূর্ণ যে মনোভাব রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখি না, ব্যতিক্রম 2-1 জন। এটা নিয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাই। এটা ঠিক কথা বলেছেন যে এই যে সৌহার্দ্যপূর্ণ বাতাবরণের মাধ্যমে রাজনীতি করা, সেটাতে কিছুটা হলেও সেটাতে ঘাটতি এসছে, সেটা অস্বীকার করে কোনো লাভ নেই। তবে আমি বলবো যে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে রাজনীতি করা, এই চিন্তাধারা নিয়ে সবাইকেই কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি সত্যি কথা বলতে কি, এবার যখন আমার নাম যখন ঘোষণা হলো, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দলমত নির্বিশেষে প্রতিজন মানুষ, এবং সেটার মধ্যে অন্যান্য দলেরও বড় বড় নেতৃবৃন্দরা ছিলেন যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। তো এটা স্বাভাবিক। দেখুন, আমার যেটা মনে হয় যে রাজনৈতিক যে আদর্শ সেটাকে বজায় রেখে সামাজিক যে আইডেন্টিটি যেটা আছে সেটা ধরে রাখা দরকার রয়েছে, তাহলে একটা মানুষের জীবনে পূর্ণতা আসে। এখানে কিন্তু তোয়াজের রাজনীতিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখছি রাজ্য রাজনীতির ক্ষেত্রে হোক, কেন্দ্র স্তরে হোক, যে তোয়াজের রাজনীতি মানে আজকের দিনে আমরা বিমলাংশু রায়কে দেখেছি, যথেষ্ট স্পষ্ট বক্তা ছিলেন তিনি। পাশাপাশি কবীন্দ্রপুর কায়স্থকেও দেখেছি, যেটা বলার তিনি বলেছেন। এক্ষেত্রে বলবো আমি, বর্তমান সময়ের যারা আপনার দলেরই অনেকেই আছেন, বেশিরভাগ তোয়াজের রাজনীতিতে প্রায় সবাই লিপ্ত। না, দেখুন, একটা কথা আমি বলি, আপনি যে ওয়ার্ডটা ইউজ করছেন তোয়াজের রাজনীতি, অন্য দলের কথা আমি বলতে পারি না, তবে আমাদের দলে তোয়াজ করে রাজনীতি করা, এটার সত্যি কথা বলতে কি যে সংস্কার আমরা হয়তো এখনো পাইনি। হ্যাঁ, শ্রদ্ধা, আমার যিনি নেতা আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, এবং সেটা আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের যারা বরিষ্ঠ যারা কার্যকর্তারা রয়েছেন, নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে তার পরবর্তী প্রজন্মের যারা আমরা এখন রাজনীতি আছি, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে শ্রদ্ধা দেওয়া, বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে তাদের যে অভিজ্ঞতা জীবনের, সেই অভিজ্ঞতা থেকে কিছু গ্রহণ করা, সেটা আমরা করি। এর অর্থ এটা নয় যে সেটা তোয়াজের রাজনীতি করা। তো ডিফারেন্স আছে। তো
আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এই যে ওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেটা প্রযোজ্য নয় এখন পর্যন্ত। এই উপত্যকার বেশিরভাগ যুব সমাজ আজকের দিনে বহির্বরাকমুখী কাজের জন্য। উপযুক্ত শিক্ষা নিয়ে বা যারা উপযুক্ত শিক্ষা নেয়নি তারাও কিন্তু ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সেই মুখে, অর্থাৎ বহির্বরাকমুখী এই উপত্যকার ম্যাক্সিমাম যুব সমাজ। এক্ষেত্রে এই উপত্যকার যে ইন্ডাস্ট্রি গড়ে তোলা দরকার ছিল বা যে ইন্ডাস্ট্রি ছিল, সেক্ষেত্রে বলবো আমি এখানে আজকের দিনে প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার পদক্ষেপটা কি থাকবে? না দেখুন, একটা জিনিস, আমি যেদিন রাজ্যসভার মানে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরই আমি 2-3টা বিষয়ের উপর আমি গুরুত্ব দিয়েছি যে আমি যে আমার আগামী 6 বছরের কাজের যে কি বলে বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমি কাজ করব। প্রথম কথা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন সিস্টেম যেটা আছে, ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, সেটাকে আরও ভালো করা। কারণ আপনি দেখুন একটা জিনিস, আপনি ইন্ডাস্ট্রি বলুন বা আদার যে কোনো মানে বড় প্রজেক্ট বলুন না, সেখানে যখনই এটাকে এখানে আপনি প্রতিস্থাপন করার একটা চিন্তা করবেন, তখনই ফার্স্ট যে ক্রাইটেরিয়া আসে সেটা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা কীরকম আছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইলেকট্রিসিটিটাও একটা বিরাট মানে রাখে। তো যার জন্যে আমার যেটা মনে হয় যে আমি তার জন্যই আমি যোগাযোগের যে ক্ষেত্রটা, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে মহাসড়কের কাজ যেটা আছে, মহাসড়কের কাজ প্রায় শেষের পথে, এবং যেটা ডেডলাইন যেটা এখন পর্যন্ত যেটা ঠিক আছে সেটা হচ্ছে যে 2026-এর জানুয়ারি মাসে মহাসড়কটা থ্রু হয়ে যাবে। ইতিমধ্যে এটাও আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে 22,000 কোটি টাকা ইতিমধ্যে তার জন্য স্যাংশন দেওয়া হয়েছে। এবং সেটা যদি হয়ে যায় তাহলে সেটা যোগাযোগের ক্ষেত্রে আমাদের অনেকটাই আমরা এগিয়ে যাব। আর 3 নম্বর যে ব্যাপারটা রয়েছে যে রেলওয়ে কানেক্টিভিটি বর্তমান যেটা আছে সেটার সাথে যদি আমরা লঙ্কা এবং চন্দ্রনাথপুর যে অল্টারনেটিভ রেল লাইন যেটা আছে সেটাও যদি আমরা কাজ হয়ে যায় বা ইমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে যোগাযোগের ক্ষেত্রটা মোটামুটি একটা ভালো জায়গায় আমরা পৌঁছে যাব। এবং সেটা হয়ে গেলে ফার্দার যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা যেটা বলছেন বা অন্যান্য ক্ষেত্রে এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যেটা আপনি বলছেন, সেটা করার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তো আমি এখানে ইন্ডাস্ট্রির কথা বলতে দুটো জিনিসই সামনে আসছে। একটা হলো গিয়ে 5 গ্রাম, অর্থাৎ হিন্দুস্তান পেপার কর্পোরেশনের যে ইন্ডাস্ট্রিটা এখানে ছিল সেটা তো ধ্বংস হয়ে গেছে পরবর্তীতে। এখানে কেন ধ্বংস হয়েছে সেটা আপনি জানেন ভালো, সেটাও একটা বিতর্কের বিষয়। এবং ধ্বংস হওয়ার পর সেখানে নতুনভাবে ইন্ডাস্ট্রি করার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম লজিস্টিক পার্কের কথা। লজিস্টিক পার্কের ক্ষেত্রে যে মূল লজিস্টিক দরকার সেটা হলো গিয়ে জলপথ, রেলপথ এবং স্থলপথ। কাটাখাল এলাকায় সেই জায়গা নির্দিষ্ট করে তারপর রাজ্য সরকার, কেন্দ্র সরকার সেখানে সেই ধরনের লজিস্টিক পার্ক করতে পারেনি। সেটাকে আসামের অন্য একটা জায়গায় স্থাপন করা হয়েছে। তো এই দুইটা বিষয় যদি এখানে স্থাপন হয়ে যায় তাহলে বরাক উপত্যকার সহ আশপাশ এলাকার বেকার সমস্যা অনেকটাই কমবে। সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন, এই দুইটা যে প্রজেক্ট রয়েছে এটা নিয়ে আমরা কি আশা করতে পারি? দেখুন, আমি আগে বলেছি কথাটা যে প্রেজেন্ট স্ট্যাটাস কি আছে সেটা আমার এখন জানা নেই। আমি এটা সম্পর্কে অবশ্যই আমি খবরাখবর নেব এবং আমার প্রচেষ্টা থাকবে এটার বাইরেও আরো কিছু করা যায় কিনা। অবশ্যই যেগুলো প্রপোজাল আছে তার বাইরেও এমন কিছু করা যায় কিনা যেটাতে সমগ্র দক্ষিণ আসাম, বরাক উপত্যকা এবং মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সবাই এর সুফল যাতে পেতে পারে। তো সেদিকে আমার নজর আছে
আমার চিন্তাও আছে। দেখি আগামীতে, মাত্র আমি নতুন হয়েছি, এখন পর্যন্ত শপথও নিইনি। আগামী 21শে জুলাই হয়তো শপথ নেব। তো তারপরে আমার প্রচেষ্টা, আমি যতটুকু আমার মানে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। আরেকটা বিষয় আমি আপনাকে জানাবো বা আপনাকে বলবো, আমি জল জীবন মিশন গোটা আসামে ভারতবর্ষের অন্যান্য জায়গার যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী অন্যান্য রাজ্যে সেটা অনেকটাই সফল, কিন্তু আমরা আসামে দেখতে পাচ্ছি জল জীবন মিশন প্রায় মুখ থুবড়ে পড়েছে। কাছাড় জেলার দুটো সাব ডিভিশন রয়েছে, জল জীবন পিএইচই সাব ডিভিশন দুটো রয়েছে, তাদের থেকে যে পাওয়ার তথ্য রয়েছে অর্ধেকও তারা সম্পন্ন করতে পারেনি। এক্ষেত্রে কেন্দ্র সরকারের 1100 কোটি টাকা, জল জীবন মিশনের 1100 কোটি টাকা রাজ্য সরকার অন্য খাতে খরচ করেছে এবং স্ট্যান্ড স্টিল করে প্রজেক্টটাকে রাখা আছে আগামী অক্টোবর পর্যন্ত। তো যেহেতু আপনি রাজ্যসভার সাংসদ, এই জল জীবন মিশন কি চালু করতে পুনরায় রাজ্যে আমরা কি দেখবো সচেষ্ট? নিশ্চয়ই। আমি তো আগেই বললাম, বরাক উপত্যকা মানে সমগ্র আসামের সাথে সাথে স্পেশালি বরাক উপত্যকার অলরাউন্ড ডেভেলপমেন্টের ব্যাপারে আমার ফোকাস থাকবে। এবং গ্রিনফিল্ড এয়ারপোর্ট আমি চেষ্টা করব। গ্রিনফিল্ড এয়ারপোর্ট মোটামুটি ধরে নিতে পারেন, আমাদের একটা ধারণা যে হয়তো আগামী ডিসেম্বরের মধ্যে সেটা একটা শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, এবং সঙ্গে সঙ্গে আমাদের এই যে গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে যেটা। তো সচেষ্ট থাকবো, প্রচেষ্টা থাকবে। যে উদ্দেশ্য নিয়ে, যে বিশ্বাস নিয়ে দল আমাকে পাঠিয়েছে এবং যে প্রত্যাশা আজকের দিনে বরাক উপত্যকার মানুষ আমার উপরে রেখেছেন, আমি আমার আপ্রাণ চেষ্টা করব তাকে আমার কাজের মাধ্যমে সম্মান দিতে। তো তিনি তার মনের কথাগুলো তুলে ধরলেন এবং গোটা কাছাড় জেলা সহ বরাক উপত্যকা এবং আসামের জন্য তার কি কি পদক্ষেপ থাকবে, বিশেষ করে কাছাড় জেলার জন্য তিনি তুলে ধরলেন। এবং আমরা চাইব, বরাক উপত্যকাবাসী সহ আমরা চাইব, যাতে তার এই চিন্তা, এই পদক্ষেপগুলো যাতে আগামী 6 বছরের মধ্যে সেটা সম্পূর্ণ করতে পারেন। তিনি যেহেতু সাংস্কৃতিক লাইনের একজন ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন তিনি প্রসার ভারতীর হয়ে কাজ করেছেন, নিয়মিত ঘোষক ছিলেন এবং খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। রাজনীতির বাইরে আমরা কনাদদার কাছ থেকে আমরা দুটো লাইন গানের, কোনো একটা গানের কলির দুটো লাইন দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানব। কনাদদা, আপনাকে ধন্যবাদ। আপনি যে কি বলবো, যে রিকোয়েস্টটা এখন রেখেছেন, যদিও আমি চর্চা আমার নেই, যেহেতু রিকোয়েস্ট রেখেছেন, আমি দুটো লাইন গেয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা মিলনের উৎসবে তার ফিরায়ে দিও আনি ভরা থা নমস্কার।